ওকে, স্থিতিবিদ্যার নেক্সট ক্লাস এইটা। তো মাঝখানে ব্যস্ততার কারণে রেকর্ড করতে পারি না স্থিতিবিদ্যার ক্লাসগুলো, এখন চ্যাপ্টারটা শেষ করে দিব। দেখো, এই পরের ম্যাথ যেটা লাস্ট ক্লাসে যা পড়াইছি তার পরের ম্যাথ হচ্ছে এইটা। ম্যাথ ছিল এটা, 2a একক দীর্ঘ, 2a একক দীর্ঘ এবং ডাব্লু কেজি ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা। আমার কাছে একটা সুষম তক্তা আছে, যেটা মনে করো আমার কাছে একটা সুষম তক্তা আছে, এই যেটা, এটা আমার কাছে একটা সুষম তক্তা যেটা হচ্ছে 2a একক দীর্ঘ। ওকে, 2a একক দীর্ঘ, ধরে নিচ্ছি আমি এটা এ বি, তক্তাটা হলো এ বি তক্তা। তাহলে আমি ধরে নিচ্ছি এ বি হচ্ছে 2a পরিমাণে, 2a দীর্ঘ এবং ডাব্লু কেজি ওজন বিশিষ্ট। তাহলে ওজন কাজ করবে এর মধ্যবিন্দুতে, ধরে নিচ্ছি এই জায়গাটাতে ওর মধ্যবিন্দু, ওজন কাজ করতেছে এইখানে, ওজন কাজ করতেছে এইখানে, ওজন কাজ করতেছে ডাব্লু, ওজন কাজ করতেছে। দেখো বুঝো, 2a একক দীর্ঘ এবং ডাব্লু কেজি ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা। এই ওজনটা ধরে নিচ্ছি আমি কাজ করতেছে একটা বিন্দু দাও, বুঝতে সুবিধা হবে। এটা কাজ করতেছে ধরো ও বিন্দুতে কাজ করতেছে। এই তক্তাটা কি হয়েছে পড়ো একটু, তক্তাটা বি দূরত্বে অবস্থিত দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। দুটা খুঁটি দিয়ে তক্তাটাকে স্থির করে রাখছো বা আনুভূমিকভাবে রাখছো। দেখি দুটা খুঁটি লাগাই দিই এখানে, এইটা একটা খুঁটি আর হচ্ছে এই পাশে আর একটা খুঁটি, এই দুটার দূরত্ব হচ্ছে বি। ধরো এইটা একটা বিন্দু দেওয়া যাক, এ বি দিয়ে দিছি, ও দিয়ে দিছি, ধরো সি ডি। তোমাকে বলা হয়েছে যে সিডি এর যে দূরত্ব, এই দূরত্বটা হলো বি। আচ্ছা, আবারও বলি আমি, কোশ্চেন কি বলছে, তোমার কাছে একটা তক্তা আছে, তক্তাটার এই দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a, এর যে ওজন কাজ করতেছে ডাব্লু নিচের দিকে। এই তক্তাটাকে তুমি দুই পাশে দুইটা এরকম আনুভূমিক খুঁটির উপর রাখছো, দুটা খুঁটির উপর রাখছো, খুঁটি দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি। আচ্ছা, বলছে এরকম, একে না উল্টিয়ে, তক্তাটাকে না উল্টিয়ে এর দুই প্রান্তে, তক্তার দুই প্রান্তে, এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত, এ বি প্রান্তে, এই কথাটা ইম্পর্টেন্ট, পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে একবারে না কিন্তু, যে পর্যায়ক্রমে সর্বাধিক, পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজন ঝুলানো যায়। ওকে, প্রমাণ করা লাগবে এই যে এটা। কোশ্চেন আবার বলে দিই, কোশ্চেন বলছে এরকম, এই তক্তাটাকে না উল্টিয়ে এর দুই প্রান্তে সর্বাধিক, সর্বাধিক W1 এবং W2 ওজন ঝুলানো যায়। ওজন ঝুলানো গেলে এই যে এটা প্রমাণ করতে বলছে, W1 ডিভাইডেড বাই W প্লাস W1 প্লাস W2 ডিভাইডেড বাই W প্লাস W2 ইকুয়াল B বাই A। আবারও বলে দিচ্ছি আমি কোশ্চেন, তক্তা আছে, তক্তার দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক, পর্যায়ক্রমে সর্বাধিক ওজন ঝুলানো যায় W1 আর W2, পর্যায়ক্রমে মানে পরপর। তাহলে দেখো, আমি ফার্স্ট কেস যেটা সেটা হচ্ছে, আমি ফার্স্ট কেসে এই যে এই প্রান্তে, দুই প্রান্তে বলছে তো, আমি এই প্রান্তে একটা ওজন ঝুলাচ্ছি, এই প্রান্তে যে ওজন ঝুলাচ্ছি আমি এই ওজনটার নাম দিচ্ছি হচ্ছে W1 মনে করো, W1 ওজন ঝুলাইলাম। ওই প্রান্তে কিন্তু ঝুলাই নাই এখনো, এই যে বলছে পর্যায়ক্রমে, আমি আগে এখানে ঝুলাইছি। তাহলে এখানে ঝুলাইলে হবে কি দেখো, এখানে যদি ওজন ঝুলাও তাহলে এইটা এখান থেকে মুক্ত হবে। তাহলে এই যে এইটার ওজন আর এইটার ওজন কাজ করতেছে, দুটো ওজনই তো নাকি, এই ওজন তক্তার সমস্ত ওজন কাজ করতেছে কোথায়, মধ্যবিন্দুতে, এখানে কাজ করতেছে, আর এখানে একটা ওজন আছে, এই তো দুটা ওজন, দুটা ওজনের সমস্ত ভর কি এইটা বহন করবে না, এর সমস্ত ভর, এখানে ওজন ঝুলাইছো, এখানে ওজন ঝুলাইলে
এটা একটু মুক্ত হয়ে যাবে এখান থেকে। এটা একটু মুক্ত হয়ে গেলে তোমার যতখানি ভর আছে, যতখানি ওজন আছে, সমস্ত ভর কিন্তু এটার উপরে পড়বে। এই যে এটা যেটা কি দিয়ে বলছি, কি এটা খুঁটি, খুঁটির উপরে পড়বে কিনা, তাহলে খুঁটি কিন্তু এর সমস্ত ভর বহন করতেছে, তাই না? এখন তুমি আমাকে বলো তো এইটার সমস্ত ভর হইল কি অ্যাকচুয়ালি? সমস্ত ভর কিন্তু হলো W1 প্লাস ডাব্লু, এটা কিন্তু সমস্ত ভর, সমস্ত ভর বহন করতেছে W1 প্লাস ডাব্লু। সোজা কথায় এই বিন্দুটা এই বিন্দুটাতে লব্ধিটা কাজ করতেছে, এই দুটার লব্ধি কাজ করতেছে এটা। তাহলে আমরা যেটা জানি সেটা হলো বল গুণন লব্ধি পর্যন্ত দূরত্ব ইকুয়াল ওই পাশের বল গুণন লব্ধি পর্যন্ত দূরত্ব। তাহলে বল হচ্ছে আমার W1 ইন্টু W1, বল থেকে লব্ধি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার AC ইকুয়াল এই পাশের বল হচ্ছে আমার W আর লব্ধি পর্যন্ত দূরত্ব OC এটা। তাহলে দেখো W1 এর নিচে নিয়ে আসতেছি আমি AC, W1 এর নিচে নিয়ে আসতেছি আমি OC, W1 এর নিচে নিয়ে আসবো OC ইকুয়াল W এর নিচে নিয়ে যাব AC। আচ্ছা, একটু প্রমাণের দিকে দেখো তো, প্রমাণে কি আছে? W আর W1 যোগ করা আছে। আমরা জানি দুটা অনুপাত যদি সমান হয় এদের যোগ করলেও সেটাও সমান হয়, বিয়োগ করলে সেই অনুপাতটাও সমান হয়। তাহলে আমি এই দুটাকে একসাথে যোগ করে লিখতে পারবো, W প্লাস W1, উপরের দুটা যোগ, আর নিচে হচ্ছে OC প্লাস AC, এভাবে লেখা যায়। তাহলে দেখো W ডিভাইডেড বাই AC, দেখো একটু দেখো, এটা নিব না এটা নিব, এটা ডিপেন্ড করবে কার উপরে? এটা ডিপেন্ড করবে এটার উপরে। W প্লাস W1 এখান থেকে আসবে, আর একটা থাকা লাগবে W1। তাহলে আমি মাঝখানেটা নিব না, এই দুটা অনুপাত সমান করব, এই দুটা অনুপাত সমান করব। আচ্ছা, W1 ডিভাইডেড বাই OC এটা থাকলো ইকুয়াল W প্লাস W1, একটু খেয়াল করে দেখো তো এই দুটা কি হয় যোগ করলে? OC প্লাস AC, OC আর AC এটা যোগ করলে AO হয়। পুরাটা কিন্তু ছিল 2A, এইটুকু ছিল A, এই অর্ধেক ছিল A। তাহলে এটার বদলে আমরা লিখতে পারি A। OCর মানটা বের করে নিব আমরা এখান থেকে। OCর মানটা হবে W1 ইন্টু A ডিভাইডেড বাই W প্লাস W1, এটা হবে OCর মান। আচ্ছা, এইটা কিন্তু আমি পাই গেছি দেখো এখানে। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে। একটা ওজন ঝুলানো শেষ হলো। সেকেন্ড কেসটা হচ্ছে এরকম, পর্যায়ক্রমে আর একটা ওজন ঝুলাইছি W1। পর্যায়ক্রমে ওজন ঝুলাইছি বলতে এই ওজনটা ওখানে কাজ করতেছে না, আর এই ওজনটা কাজ করতেছে না। আমি এই পাশে আরেকটা ওজন ঝুলাইতেছি, এখন পরের বার এই ওজনটা হচ্ছে W2, ঝুলাইতেছি। এটা কিন্তু আর নাই, এখন বলছিল পর্যায়ক্রমে, এটা ঝুলানো শেষ, এবার এটা। তাহলে এই পাশে যদি তুমি ওজন ঝুলাই দাও, এই সব ভর কিন্তু এটার উপরে চলে আসবে না, এটা উন্মুক্ত হবে। তখন এই যে দুটা ভর বা সমস্ত ভর যা সব কিন্তু এটা বহন করবে, এটা কিন্তু সমস্ত ভর বহন করবে। তখন তাহলে সমস্ত ভর যদি বহন করে, এই জায়গায় যে সমস্ত ভর হবে W প্লাস W2, তাই না? তাই যদি হয় তাহলে এদের লব্ধি হবে, এই বল আর এই বলের লব্ধি হবে এই যে এটা এই বিন্দুতে কাজ করতেছে। তাহলে আমরা ওইখান থেকে লিখতে পারবো বল হচ্ছে W2 ইন্টু বল থেকে লব্ধি পর্যন্ত দূরত্ব, হচ্ছে BD ইকুয়াল এই পাশের বল হচ্ছে W ইন্টু বল থেকে লব্ধি পর্যন্ত দূরত্ব হচ্ছে OD। W2 ডিভাইডেড বাই লেখা যাবে OD, আর W ডিভাইডেড বাই লেখা যাবে BD। এই যে লেখা গেল। আমি চাই হচ্ছে এটা হোক, W সাথে W2 যোগ হোক। তাহলে এই দুটা যোগ করে লিখব, W প্লাস W2 যোগ করে লিখব, আর নিচে যোগ করে লিখব OD প্লাস BD। আচ্ছা, তাহলে W2
ডিভাইডেড বাই ওডি, মাঝখানেটার আমার আপাতত দরকার নাই, উপরেরটা হচ্ছে ডাব্লু প্লাস ডাব্লু টু, আর ওডি প্লাস বিডি কতখানি দেখো তো, বিডি আর ওডি যোগ করলে এতখানি হচ্ছে, এতখানি কিন্তু এ ছিল, পুরোটা টু এ, এই পর্যন্ত মধ্যবিন্দু ছিল, এতখানি এতখানি এ, এটা হচ্ছে এ। তাহলে আমি যদি ওডির মানটা বের করে নিই এখান থেকে, ওডির মানটা দেখো কি আসে, ওডির মানটা আসবে ডাব্লু টু ইন্টু এ ডিভাইডেড বাই ডাব্লু প্লাস ডাব্লু টু। এটাও মোটামুটি আসছে, এখন খালি আমার বিটা নিয়ে আসা বাকি, এর মধ্যে কিন্তু আমার বিটা আসে নাই। আচ্ছা, এবার বিটা আমি তোমাকে মিলাই দিচ্ছি, দেখো। আচ্ছা, বি সমানই কি লেখা যায় সেটা একটু লেখা যাক, দেখি বি কোনটা, বি অ্যাকচুয়ালি কোনটা বলছিল, বি বলছিল আমাকে সিডি, তাই না, বি সমান ছিল সিডি। আচ্ছা, তাই যদি হয় সিডিকে আমরা ভেঙে লিখতে পারি, সিডিকে আমরা ভেঙে লিখতে পারি ওসি প্লাস ওডি, এই দুটার মান আমি বের করছি, ওসি প্লাস ওডির মান বের করছি, এই যে ওসির মান W1A ডিভাইডেড বাই ডাব্লু প্লাস W1, আর হচ্ছে এটা প্লাস W2A ডিভাইডেড বাই ডাব্লু প্লাস W2, এটা দেখো তো দুটার মধ্যে থেকে এ কমন যাবে কিনা, দুটার মধ্যে থেকে এ কমন নিয়ে আমি বি এর নিচে ভাগ করে দিতে পারি না, তাহলে বি ডিভাইডেড বাই এ, এটা সমান লেখা যাবে W1 ডিভাইডেড বাই ডাব্লু প্লাস W1 প্লাস W2 ডিভাইডেড বাই ডাব্লু প্লাস W2। এইটাই প্রমাণ করতে বলছে, দেখো প্রমাণ দেখো, খুবই সহজ জিনিস। আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি কি করছি আমি, আমাকে বলছিল 2a মিটার দীর্ঘ, 2a মিটার দীর্ঘ, পুরোটা ছিল 2a মিটার, একটা দণ্ড, একটা দণ্ডের ওজন ডাব্লু, মধ্যবিন্দুতে কাজ করতেছিল, আমি ধরে নিয়েছিলাম মধ্যবিন্দুতে কাজ করতেছিল, তাহলে যেহেতু পুরোটা 2a, এইটুকু হয়ে যাবে এ, এইটুকু হয়ে যাবে এ। এখন এই দণ্ডটাকে দুটা আনুভূমিক কি বলে এটাকে, খুঁটি, দুটা আনুভূমিক খুঁটির উপরে আটকায় রাখছো তুমি, যে আনুভূমিক খুঁটি দুটার মধ্যবর্তী দূরত্ব ছিল, আনুভূমিক খুঁটি দুটার মধ্যবর্তী দূরত্ব ছিল কত, সরি, আনুভূমিক খুঁটি দুটার মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে বি পরিমাণে, এই যে সিডি হলো বি পরিমাণে ছিল। এখন তারপরের কোশ্চেন বলছে এরকম, যদি তুমি কি করো পর্যায়ক্রমে দুটা ওজন ঝুলাও, মানে প্রথমে এই পাশে ঝুলাবা তারপরে এই পাশে ঝুলাবা, যদি পর্যায়ক্রমে দুটা ওজন ঝুলাও তাহলে এইটা প্রমাণ করো। তাহলে আমি প্রথমবার ওজন ঝুলাইছি, প্রথমবার ওজন ঝুলায় ওসির মান বের করে নিয়েছি, ওসির মান বের করে নিয়েছি, দ্বিতীয়বার ওজন ঝুলানোর কারণে ওখান থেকে আমি ওডির মান বের করে দিছি, ওসি আর ওডি যোগ করলেই পাওয়া যাবে সিডি, সিডি মানে আমার বি, বি সমান আমি এখান থেকে বের করে ফেলছি। ম্যাথ করে নাও পরেরটা। আমি এই ম্যাথ করার আগে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আছে হচ্ছে আমার ত্রিভুজের পরিকেন্দ্র নিয়ে, ত্রিভুজের পরিকেন্দ্রটা আছে এখানে, এই যে পরিকেন্দ্র আছে, এরপরে কয়েকটা ম্যাথ আছে, একটাতে মনে হয় আছে এটাও পরিকেন্দ্র, পরিকেন্দ্র আছে হচ্ছে ভর কেন্দ্র আছে, আর হচ্ছে সম্ভবত অন্তকেন্দ্র আছে। আচ্ছা, এই কয়টা নিয়ে আমি একটু আলাদা করে একটু আলোচনা করি, তারপরে এই ম্যাথগুলোতে আসতেছি যাতে সুবিধা হয় তোমার জন্য। ওকে, দেখো প্রথমে আসি হলো পরিকেন্দ্রতে। পরিকেন্দ্র হচ্ছে, ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা যে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দুগুলোর উপর দিয়ে যদি শীর্ষবিন্দুগুলো দিয়ে যদি কোনো একটা বৃত্ত আঁকা যায়, ওই বৃত্তের যে কেন্দ্রটা হবে, এই বৃত্তটার যে কেন্দ্রটা হবে এটা হবে পরিকেন্দ্র। ধরে নাও এই যে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যে বৃত্ত আঁকা যায় ওই বৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। তা এইটা হচ্ছে আমার এই ত্রিভুজটার পরিকেন্দ্র। তো প্রথম যেটা জানতে হবে এখান থেকে, যদি এটা পরিকেন্দ্রই হয়, কেন্দ্র যদি এটা হয়, তাহলে এখান থেকে এটা কি দেখো তো বৃত্তের ব্যাসার্ধ না, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, তারপরে এখান থেকে এইটা, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এবং এখান থেকে এটা, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তিনটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এটাকে যদি আমি ও বলি, পরিকেন্দ্রটাকে যদি আমি ও বলি, তাহলে এখানে ও এ, ও বি আর ও সি তিনটা সমান হবে, ও এ, ও বি, ও সি তিনটা সমান হবে যদি পরিকেন্দ্র হয়। আচ্ছা,
আবার এখানে দেখো, তোমরা যারা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ চেনো না তাদের জন্য একটু বলে দিই কোনটা বৃত্তস্থ কোণ কোনটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন হয়, বৃত্তের কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন হয়, এখানে এইটা একটা কেন্দ্রস্থ কোণ, এইটা একটা কেন্দ্রস্থ কোণ, এটা একটা কেন্দ্রস্থ কোণ, এই তিনটা হলো কেন্দ্রস্থ কোণ। আর এই পরিধিতে যে কোণগুলো উৎপন্ন হয়, এই যে এটা, এগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ, এগুলো হলো বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রে উৎপন্ন যে কোণগুলো, এটা কেন্দ্রস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ। হ্যাঁ, তো আমরা একটা উপপাদ্য পড়ে আসছিলাম যে কেন্দ্রে উৎপন্ন কোণ বা কেন্দ্রস্থ কোণ অলওয়েজ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ, এটা দেখতেছো, এইটা, এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ। কেন্দ্রে যে কোণটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে এটা এতটুকু, এটা তার থেকে বড়, তার মানে এটা দ্বিগুণ হয় প্রমাণ করলে। এই কোণটা হবে 2a এর সমান। এই যে কোণটা, এই কোণটা এই কোণটার দ্বিগুণ হয়, এটা হবে 2b সমান, দ্বিগুণের সমান। এই কোণটার দ্বিগুণ হচ্ছে এটা, এটা হলো 2c। পরিকেন্দ্র থেকে এই কয়টা কথা লাগবে, এটা হলো পরিকেন্দ্র। এবার আসি ভর কেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্র জিনিসটা হচ্ছে ত্রিভুজের যে তিনটা মধ্যমা আছে, ত্রিভুজের যে তিনটা মধ্যমা আছে, ধরো এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, আর একটা মধ্যমা আছে, ধরো এটা একটা মধ্যমা। এই ত্রিভুজের তিনটা মধ্যমা যে পয়েন্টটাতে ছেদ করতেছে, ত্রিভুজের তিনটা মধ্যমা, ধরে নাও এবিসি ত্রিভুজ, এটা এবিসি ত্রিভুজের তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটাকে ভর কেন্দ্র বলে, নর্মালি জি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ভর কেন্দ্র। আচ্ছা, এটা যদি মধ্যমা হয়, ধরো এটা ডি বিন্দু, এ ডি মধ্যমা টানছি, মধ্যমা যদি এটা হয় তাহলে ডি কিন্তু মধ্যবিন্দু হবে। কার কার মধ্যবিন্দু হবে? বি আর সি এর মধ্যবিন্দু হবে। তাহলে এটা যদি মধ্যমা হয় তাহলে আমি বিডি আর ডিসি এটাকে সমান লিখতে পারবো, কারণ ডি বিন্দুটা মধ্যবিন্দু হয়। আর একটা জিনিস জানা লাগবে এখান থেকে, ত্রিভুজের ভরকেন্দ্র অলওয়েজ মধ্যমাকে বিভক্ত করে 2:1 অনুপাতে। এই যে মধ্যমা যেটা ভরকেন্দ্র, এই বিন্দুতে 2:1, এদিকে থাকবে 2 ঘর, এদিকে থাকবে 1 ঘর, এদিকে থাকবে 2 ঘর, এদিকে থাকবে 1 ঘর, এদিকে থাকবে 2 ঘর, এদিকে থাকবে 1 ঘর। ভরকেন্দ্রতে একদিকে থাকবে 2 আর একদিকে থাকবে 1। ভরকেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো আপাতত এটা মনে রাখো, ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাগুলার ছেদবিন্দু, তাহলে মধ্যমা যদি হয়েই থাকে অর্ধেক অর্ধেক হয়ে ভাগ হয়ে যাবে। এবার আসি অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র হচ্ছে কোন একটা ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে, দেখো অন্তকেন্দ্র হচ্ছে কোণের যে সমদ্বিখণ্ডক তিনটা আছে, ত্রিভুজের কোণ যে তিনটা আছে, ধরো এ কোণ এটা, বি কোণ এটা, সি কোণ এটা, ত্রিভুজের কোণের যে সমদ্বিখণ্ডকগুলো আছে, এই কোণকে সমান 2 ভাগে ভাগ করে একটা রেখা, এই কোণকে সমান 2 ভাগে ভাগ করে একটা রেখা, এই কোণকে সমান 2 ভাগে ভাগ করে একটা রেখা। এরকম কোণের যে সমদ্বিখণ্ডকগুলো আছে, ওই সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, কোণের সমদ্বিখণ্ডকগুলো, ওটাকে বলা হয় অন্তকেন্দ্র। ধরো এ বি সি ত্রিভুজ এটা, তাই এই যে কোণ, এই কোণটা হলো b/2, এই কোণটা হলো b/2, অর্ধেক করে ভাগ করে দিয়েছে সমদ্বিখণ্ডক। এটা হলো c/2, এটা হলো c/2, এটা হলো a/2, এই বাকি অর্ধেক হচ্ছে a/2, এটা এরকম। এখন এখান থেকে একটা উপপাদ্য ছিল 9-10-এ, কি উপপাদ্য একটু দেখো। এই যে এই রেখা, ধরো এটাকে আমি বর্ধিত করলাম এই পর্যন্ত, হ্যাঁ, ধরো এটা ডি পর্যন্ত বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। উপপাদ্যটা এরকম ছিল, ত্রিভুজের যে কোণের অন্তদ্বিখণ্ডক আছে, অন্তদ্বিখণ্ডক রেখাটি কোণের অন্তদ্বিখণ্ডক রেখাটি, এই যে অন্তদ্বিখণ্ডক রেখাটি, এই যে বিডি আর ডিসি এর যে অনুপাত হবে, বিডি আর ডিসি এর যে অনুপাত হবে, এই অনুপাতটাকে সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। এই কোণের সংলগ্ন বাহু কি? সংলগ্ন বাহু হচ্ছে তোমার
এ বি, বিডি না, বিডির সংলগ্ন বাহু হলো এ বি, আর এটা হলো এসি। এই সংলগ্ন বাহুদের অনুপাতটা সবসময় সমান হয়। যেখানে এটা অন্তকেন্দ্র যে পয়েন্টে বিভক্ত করে ওই যে রেখাটা, ওই রেখাটা এখানে যদি তুমি বর্ধিত করো তাহলে এই বাহুটার যে অনুপাত পাবা, এই বাহুটা যে অনুপাতে বিভক্ত হয়েছে, এই বাহুটা যে অনুপাতে বিভক্ত হয়েছে, ওই যে কোণ, যে কোণটা, ওই কোণের সংলগ্ন যে বাহুটা, ওই কোণ সংলগ্ন যে বাহুটা সেইটার অনুপাতে বিভক্ত করে। এই অনুপাতটা সংলগ্ন কোণের অনুপাতে বিভক্ত হবে। আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না উপপাদ্যটা কি ছিল, একটু দেখে নিও। কনসেপ্ট এটা ছিল, এটাকে যদি বর্ধিত করা হয়, এটা আর এটার অনুপাত যেটা হবে, সংলগ্ন বাহু দুটার অনুপাত সেম হবে। তো ঠিক আছে, আসো ম্যাথ করা যাক। আচ্ছা, দেখো বলছে পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল, পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল, হ্যাঁ, কোথায় কাজ করতেছে? ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু এ বি সি তে ক্রিয়া করে। পি কিউ আর তিনটা সদৃশ সমান্তরাল বল, এটা মনে করো একটা ত্রিভুজ, ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু এ বি সি তে তিনটা বল কাজ করতেছে, পি কিউ আর। দেখে নাও তো বলগুলা কেমন। বলগুলা হচ্ছে সদৃশ সমান্তরাল, ভাই বুঝছো? সদৃশ সমান্তরাল মানে একই দিকে কাজ করবে এবং সমান্তরাল হবে। এটা একটা বল, বি বিন্দুতে একটা বল কাজ করতেছে, এখানে একটা বল কাজ করতেছে। বলগুলো হলো পি কিউ আর, সদৃশ সমান্তরাল, কিন্তু একই দিকে কাজ করবে, দিকটা একই হবে এবং সমান্তরাল হবে, সদৃশ সমান্তরাল বল। ওকে, ফার্স্ট লাইনের কাজ শেষ আমার। এদের লব্ধির বল কি কি? বল কিন্তু তিনটা, একটা পি, একটা কিউ এবং একটা আর। এদের লব্ধি, সদৃশ সমান্তরাল বলের লব্ধি কি হয় বলো তো? সদৃশ সমান্তরাল বলের লব্ধি কি হয় না বলগুলার যোগফল, বলগুলার যোগফল। তাহলে এদের লব্ধি মানে বোঝাচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এটা হলো লব্ধি। লব্ধির ক্রিয়ারেখা কোথায় কাজ করে আমরা একটু দেখব। এদের লব্ধির ক্রিয়ারেখা যদি ত্রিভুজটির পরিকেন্দ্রগামী হয়, এদের লব্ধির যে ক্রিয়ারেখা এই ত্রিভুজটার পরিকেন্দ্রগামী হবে, তাহলে পরিবৃত্ত আগে আঁকতে হবে। এখন দেখো আমি পরিবৃত্তটা আঁকায় এনেছি, বলছে লব্ধির ক্রিয়ারেখা মানে পি প্লাস কিউ প্লাস আর যে রেখায় কাজ করবে ওইটা ত্রিভুজের পরিকেন্দ্রগামী হয়। পরিকেন্দ্রটা আঁকাবো আমরা। ধরো লব্ধির ক্রিয়ারেখাটা এই যে এই বিন্দুগামী, লব্ধির ক্রিয়ারেখাটা এই যে এই বিন্দুগামী ধরে নাও। তাহলে বলছে লব্ধির ক্রিয়ারেখা যদি ত্রিভুজটির পরিকেন্দ্রগামী হয়, ধরে নিচ্ছি মোটামুটি ভাবে এখানেই ত্রিভুজটার পরিকেন্দ্র আছে, লব্ধিটা এই যে পরিকেন্দ্রতে কাজ করতেছে। কি বলে লব্ধি? পি প্লাস কিউ প্লাস আর, নাম দাও, ধরো নাম দাও ও, ধরো ও, কাজ করতেছে। আচ্ছা, এই হইল কাহিনী। একটা ত্রিভুজের তিনটা বিন্দু এ বি সি তে তিনটা বল কাজ করতেছে, পি কিউ এবং আর, সদৃশ সমান্তরাল বল। বলছে এদের লব্ধির ক্রিয়ারেখা, লব্ধি মানে সদৃশ সমান্তরাল বলের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। লব্ধির ক্রিয়ারেখা কোথায় কাজ করতেছে? ওদের পরিকেন্দ্রগামী, পরিকেন্দ্রতে কাজ করতেছে। এই যে পরিকেন্দ্রতে কাজ করতেছে, ক্রিয়ারেখাটা পরিকেন্দ্র দিয়ে গেছে। লব্ধির ক্রিয়ারেখা, এটা হলো লব্ধির ক্রিয়ারেখা, এই যে লব্ধির ক্রিয়ারেখা ত্রিভুজটার পরিকেন্দ্র দিয়ে গেছে, এই যে পরিকেন্দ্র দিয়ে লব্ধির ক্রিয়ারেখা গেছে। আচ্ছা, প্রমাণ করতে হবে পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন টু এ সাইন টু বি সাইন টু সি। এবার একটু দেখতে হবে, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করো। এইখানে একটা বল কাজ করতেছে কিউ এবং একটা বল কাজ করতেছে আর, বিসি রেখার উপরে। বিসি রেখার উপরে একটা বল কাজ করতেছে কিউ, একটা বল কাজ করতেছে আর, এই দুটা সদৃশ সমান্তরাল বল। তা আমি যদি তোমাকে বলি এই সদৃশ সমান্তরাল বলের লব্ধিটা কি হবে,
সদৃশ সমান্তরাল বলের লব্ধি হবে দুটার যোগফল, মানে কিউ প্লাস আর হবে। তো কিউ প্লাস আর তো এই রেখার উপরে কোনো এক জায়গায় কাজ করবে, তাই না? কিউ প্লাস আর তো এই রেখাটার উপরে কোনো এক জায়গায় কাজ করবে। কিউ প্লাস আর কোথায় কাজ করবে? কাজ করবে এই যে এটাকে যে বর্ধিত করছো যে বিন্দুতে, এখানে কাজ করতে হবে, এই যে এখানে। কেন কাজ করতে হবে তোমাকে আমি বুঝাই দিচ্ছি। এইটা হচ্ছে কিউ প্লাস আর এর লব্ধি, এটা হলো কিউ প্লাস আর। এটা একটা বিন্দু দেই, বিন্দুর নাম দিচ্ছি, ধরো এ বি সি ও হয়ে গেছে, ধরো ডি বিন্দু নাম দিচ্ছি। কেন কাজ করতে হবে দেখো, কিউ প্লাস আর, এটা কেন কাজ করতে হবে? কিউ এবং আর এর লব্ধি কিউ প্লাস আর হবে, এর উপরে যে কোনো জায়গায় কাজ করতে পারতো। কিন্তু একটু ভাই খেয়াল করে দেখো তো, এখানে একটা বল আছে পি, এখানে একটা বল আছে পি, এখানে আছে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমি যদি এই পয়েন্টে কিউ প্লাস আর দিই, তাহলে এই দিক থেকেও কি বোঝা যায় না যে কিউ প্লাস আর আর পি এই দুটার লব্ধি এখানে চলে আসছে, পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এক্স্যাক্টলি এই পয়েন্টেই হইতে হবে। তাহলে এদের লব্ধি পি প্লাস কিউ প্লাস আর হবে, আর এদের লব্ধি কিউ প্লাস আর এখানে কাজ করবে, ওই সেম বিন্দুতে কাজ করলে এক্স্যাক্টলি এইখানেই হইতে হবে তোমার লব্ধির ক্রিয়া বিন্দু। আচ্ছা, তাহলে আমরা এই যে এই রেখাটা নিয়ে কাজ করব, বিডিসি রেখাটা নিয়ে কাজ করব। বিডিসি রেখার উপরে দেখো একটা বল কাজ করতেছে কিউ, আর একটা বল কাজ করতেছে আর। আমরা কিউ আর আর নিয়ে বের করব, বাকিগুলো অনুরূপভাবে লিখে দিব। তাহলে দেখো সমান্তরাল সদৃশ বলের অবস্থানের সূত্র আমরা জানি এরকম, অবস্থানের সূত্র আমরা জানি এরকম, কিউ ইন্টু কিউ বল যদি নেই, এখান থেকে লব্ধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বিডি, কিউ ইন্টু বিডি লেখা যাবে ইকুয়াল, ওই পাশে বল আছে আর, আর ইন্টু দূরত্ব হলো সিডি, কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি লেখা যাবে। তাহলে আমি বলছি কি, কিউ আর আর এর অনুপাত বের করব, কিউ আর আর এর অনুপাত বের করব, কিউ বাই আর এটা সমান লেখা যাচ্ছে, কিউ বাই আর এটা সমান লেখা যাচ্ছে বিডি ডিভাইডেড বাই, না উল্টা লিখলাম, সিডি বাই বিডি হবে। কিউ বাই আর সমান লেখা যাবে সিডি ডিভাইডেড বাই বিডি। আচ্ছা, অনুপাত নিয়ে আসলাম, এখানে এখনো বাহু আছে, বাহু থেকে আমার কোথায় যেতে হবে? কিউ আর আর এর অনুপাত, এই যে এই দুটো আসা লাগবে, এই যে এই দুটো আসা লাগবে, সাইন দিয়ে আসা লাগবে। তাইলে আমি সিডি একটা বাহু, বিডি একটা বাহু, সাইন দিয়ে আসতে হলে অনুপাত হওয়া লাগবে লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ। লম্ব তো দেখতেছি না, ত্রিভুজ আগে আঁকায় নেওয়া যাক। এখানে এই বিন্দুতে আমি একটা ত্রিভুজ আঁকায় নিচ্ছি, এই যে এটা, এই বিন্দুতে ও বিন্দুতে আমি একটা ত্রিভুজ আঁকায় নিচ্ছি, এইটা একটা ত্রিভুজ আঁকায় নিচ্ছি, এখান থেকে এখানে একটা, এই যে ত্রিভুজ আঁকায় নিলাম। এখন তুমি কিন্তু জানো যে ও যদি তোমার পরিকেন্দ্র হয়, তাহলে ও এ, ও বি আর ও সি তিনটাই সমান হবে, তাই না? তাহলে আমি এই যে এখানে একটা ত্রিভুজ পাইছি, এই পাশে একটা ত্রিভুজ পাইছি, দুটা ত্রিভুজ নিয়ে আলাদা করে কাজ করব। একটা হলো সিডি আসছে তোমার কাছে, সিডি, এই সাইন তো নিয়ে আসতে হবে তোমাকে নাকি? সাইন যদি নিয়ে আসতে হয় তাহলে অনুপাত লাগবে। তাহলে আমি সিডিকে ভাগ করে দিব ও সি দ্বারা, সিডিকে ভাগ করে দিব ও সি দ্বারা। তাহলে কিউ বাই আর ইকুয়াল সিডিকে ভাগ করে দিব ও সি দ্বারা ডিভাইডেড বাই বিডি আসছে এখানে, বিডিকে ভাগ করে দিব, বিডিকে ধরো বিডিকেও আমি ফার্স্টে ওসি দ্বারাই ভাগ করতেছি তোমার বোঝার সুবিধার জন্য। সেম টার্ম দিয়ে তো ভাগ করা যায়, তাই না? সেম টার্ম দিয়ে ভাগ করলাম, সেম টার্ম দিয়ে ভাগ করলে হবে কি, কিউ বাই আর সমান সিডি বাই ওসি তো আমার থাকলো, সিডি বাই ওসি আমার থাকলো, বিডি বাই বিডি তো এই ত্রিভুজের বাহু না, এই ত্রিভুজটার বাহু, তার মানে ওসি নিয়ে তো এর সাথে লাভ নাই, ওসির বদলে আমি ওবি নিই, কারণ তিনটাই তো ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ না তিনটাই, তাহলে ওবি নিচ্ছি, বিডি ডিভাইডেড বাই ওবি নিচ্ছি। তাহলে উপরে একটা অনুপাত আসলো, নিচে একটা অনুপাত আসলো, বুঝছো? এরকম দুটা অনুপাত আসছে। আমি একটু তোমাকে দেখাই দেই এরকম বাহুর অনুপাত থেকে কিভাবে সাইনে যাইতে হয়। আচ্ছা, একটু দেখাই দিচ্ছি, দেখো। ধরো তুমি পড়ে আসছিলে এরকম, যদি তোমার কাছে এরকম একটা ত্রিভুজ থাকে, যদি তোমার কাছে এরকম একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজটা যদি হয় এ বি সি, ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, তুমি কিন্তু জানো এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি, জানো তো নাকি? তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি এ বাই সাইনে, সাইন রুল যেটা ছিল, এ বাই সাইনে এটা সমান লিখতে পারি বি বাই সাইন বি, তাই না?
তাহলে আমি যদি বাহুগুলোকে একসাথে নিয়ে আসি এ বাই বি, তাহলে এখানে হবে সাইন এ ডিভাইডেড বাই সাইন বি, এরকম হবে এ বাই বি সমান সাইন এ বাই সাইন বি। এইটুকু করলেও মনে হয় বোঝা একটু কঠিন হয়ে যায়। আমি এ বাহুটা যেটা এ বাহু দিয়ে প্রকাশ করতেছি, এ বাহু হলো বিসি, এর বদলে আমি লিখতেছি বিসি ডিভাইডেড বাই বি, বির বদলে আমি লিখতে পারবো এসি, এসি লিখতে পারবো। তাহলে উপরে থাকবে সাইন এ ডিভাইডেড বাই সাইন বি, বুঝছো? এখন একটু খেয়াল করো কি হইতেছে, ত্রিভুজটার নাম ছিল কিন্তু এ বি সি, এ বি সি। তুমি যখন এই যে বিসি নিচ্ছ, তখন বিসির সোজা হচ্ছে সাইন কোণ হচ্ছে এ, বুঝছো? আর তুমি যখন এসি নিচ্ছ, এ আর সি নিচ্ছ, সাইন কিন্তু আসতেছে বি। তাহলে যে বাহুটা নিচ্ছ তার বিপরীত কোণটা আসতেছে, যে বাহুটা নিচ্ছ এসি বাহু নিলে বিপরীত কোণটা আসতেছে। বিসি বাহু যখন নিচ্ছ, ওই যে বিসি বাহু নিলে কোণ আসবে বিপরীতটা, এই যে এটা। আর এসি বাহু নিলে, এসি কই ছিল, এসি এখানে ছিল, এসি বাহু নিলে কোণ আসবে বিপরীতটা, এই যে বি কোণ আসছে। এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করব এখানে। তাহলে একটু দেখো এখানে কি হইতেছে, অ্যাকচুয়ালি এখানে হইতেছে এরকম জিনিসপত্র, কিউ বাই আর সমান, এই যে দেখো একটু সিডি বাই ওসি, এটা কোন ত্রিভুজ, সিডি ও সি, কি আছে, সি আছে, ডি আছে, ও আছে, এটা আছে। চিত্র দেখারই দরকার নেই, বা দেখলেও চলবে। দেখো সিডি ও ত্রিভুজ, সিডিও ত্রিভুজ, এই ত্রিভুজ নিয়ে আমি কথা বলতেছি। তুমি উপরে বাহু নিছো কি সিডি না, সিডি বাহু যদি নাও তাহলে এর বিপরীত কোণ আসবে, এই যে এই কোণটা আসবে কিনা, সিওডি আসবে। কি সিওডি আসবে, সাইন সিওডি আসবে, সাইন কোণ আসবে সিওডি ডিভাইডেড বাই, এর নিচে ওসি, ওসি বাহু যদি নাও তাহলে কোণ আসবে না তোমার ও ডি সি, সাইন কোণ আসবে তোমার ওডিসি, আসবে কিনা? আচ্ছা, এবার আসো নিচে বিডি বাই ওবি, এই ত্রিভুজ নিয়ে কথা বলতেছি আমরা। তাহলে বিডি যখন নিব আমার কোণ আসবে কিন্তু এটা, বিডি যখন নিব কোণ আসবে কিন্তু এই যে এটা বিপরীত কোণ, বিওডি আসবে, সাইন বিওডি আসবে ডিভাইডেড বাই ওবি, ওবি যখন নিচ্ছি কোণ আসবে কিন্তু এটা, ও ডি বি কোণ আসবে, সাইন ও ডি বি কোণ আসবে, এরকম আসবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো এই যে দুটা ত্রিভুজের এইটা, এই বাহুটা এবং এই বাহুটা সমান, এই দুই বাহু সমান, এটা হচ্ছে তো ওদের কমন রেখা। তাই যদি হয় যে এই কোণটা আর এই কোণটা দুটা সমান হয়, তাহলে এই কোণটা কি কোণ, বিওডি, সরি ওডিবি আর ওডিসি, ওডিবি আর ওডিসি এই দুটা সমান হবে এবং সমান হওয়ার কারণে কেটে যাবে। তাহলে কিউ বাই আর সমান লেখা যাচ্ছে সাইন কোণ হচ্ছে সিওডি ডিভাইডেড বাই সাইন বিওডি। কি করতেছি আমি জানি না, আমি একটু প্রমাণের দিকে তাকাবো। প্রমাণে কি আছে, প্রমাণে যাওয়া লাগবে সাইন টু বি, সাইন টু সি, এই কোণটাকে হওয়া লাগবে টু বি, কিউ আর নিচে যেহেতু, এই যে কিউ আর আর নিচে যেহেতু, এই দুটো আসা লাগবে টু বি আর টু সি হওয়া লাগবে। তুমি কিন্তু জানো টু বি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট মনে করো তো, এটা যদি বি হয় এই কোণটা কি টু বি হবে না, এই যে এই কোণটা কি টু বি হবে কিনা এটা, আর এই কোণটা যদি সি হয় তাহলে বৃত্তস্থ কোণ যদি সি হয় তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ এটা হলো টু বি কোণ, এটা টু সি কোণ, আমাকে কিন্তু এই কোণে যাওয়া লাগবে। আমি এখন ওই কোণে নাই, আমি আসি হলো সিওডিতে, আমি আসি
ও ডিতে আমি এই কোণে আছি, তো দেখো তো এই কোণটার পরিবর্তে 180 মাইনাস এ ও সি লিখতে পারবো কিনা, সরি ঝামেলার ম্যাথ। কিউ বাই আর এটা সমান সাইন 180 মাইনাস সিওডির পরিবর্তে সিওডি এটার পরিবর্তে লিখতে পারবো পুরাটা হলো আমার 180, সিওডির পরিবর্তে লিখতে পারবো এওসি 180 মাইনাস এওসি কোণ এওসি। 2b লিখে দিব নাকি একবারে 2b লিখে দিই, বুঝো তো ওই কোণটা 2b হবে। আচ্ছা না পরে আবার বুঝবা না। এওসি সাইন এটা হচ্ছে বিওডি বিওডি কোণ হচ্ছে এটা, এটার পরিবর্তে আমি লিখতে পারবো পুরোটা 180 মাইনাস এওবি 180 মাইনাস এওবি। আমরা জানি সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, ওটাই হয়। কিউ বাই আর সমান হবে সাইন এওসি ডিভাইডেড বাই 180 মাইনাস এওবি মানে সাইন এওবি, এটাই হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো এওসি হলো এই কোণটা, এওসি এই কোণটা হলো আমার 2b, তাহলে হবে সাইন 2b ডিভাইডেড বাই নিচেরটা আসবে সাইন 2c বাই নিচেরটাতে আসবে সাইন 2c। এটা কি সমান লিখতে পারলা? কিউ বাই আর সমান লিখতে পারলা। আসো আমরা বাকিটা অনুরূপভাবে লাগাই দিব। অনুরূপভাবে পি বাই কিউ সমান লেখা যাবে সাইন 2a বাই কিউ এর জন্য লেখা যাবে সাইন 2b। অতএব পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন 2a অনুপাত সাইন 2b অনুপাত নিচে লিখলাম সাইন 2c। এটা তো প্রথমটার প্রমাণ হয়েছে, এটা হইলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রথমটার প্রমাণ হয়েছে, এবার দ্বিতীয়টাতে কি আছে দেখা যাক। পির সাথে আছে কোসেক সাইন থেকে কোসেকে যাইতে হবে, একদম ইজি। কোসেকে যাইতে হবে এইভাবে দেখো, সাইন থেকে কোসেকে যেতে হবে, আর কিছু করতে হবে না, প্রমাণ হয়ে গেছে সবগুলা, কিচ্ছু করতে হবে না। আচ্ছা যেটা আসছে ওটা আমি একটু লিখে নিচ্ছি আবার। আমার 1 নাম্বারে তুমি যেটা পাইছো 1 হতে আমি পাই পি অনুপাত কিউ অনুপাত আর সমান লেখা যায় সাইন 2a অনুপাত সাইন 2b অনুপাত সাইন 2c। ওকে, তাহলে এইটা বলা যে কথা, এইটা বলা কি একই কথা না? পি বাই সাইন 2a ইকুয়াল কিউ বাই সাইন 2b ইকুয়াল আর বাই সাইন 2c, একই কথা কিনা বলা। আচ্ছা 1 বাই সাইন মানে কি জানি আমি? 1 বাই সাইন মানে কি? কোসেক না? তাহলে পি 1 বাই সাইন 2a মানে কোসেক 2a কিউ 1 বাই সাইন 2b মানে হচ্ছে কোসেক 2b 1 বাই সাইন 2c মানে কোসেক 2c। এই যে পরেরটা হয়ে গেছে, এটা পরেরটা এই পর্যন্ত। আর আসো এইখানে বাকি যেটা আছে, এই যে এটা একটু প্রমাণ করা যাক। এবার প্রমাণ করতে বলছে কজ দিয়ে, তোমাকে প্রমাণ করতে বলছে কজ দিয়ে। পি অনুপাত কিউ অনুপাত আর এ কজ এ বি কজ বি আর সি কজ সি, এ কজ এ বি কজ বি সি কজ সি। আমরা ওই যে ওইখান থেকে 3 নাম্বারটা প্রমাণ করব। তাহলে 3 নাম্বার প্রমাণ করার জন্য 1 হতে আমরা যেটা পাই ওটা আগে লিখে নিব। 1 হতে পাই আমি পি বাই সাইন 2a পি বাই সাইন 2a ইকুয়াল কিউ বাই সাইন 2b ইকুয়াল আর বাই সাইন 2c। এটা পাই আমি 1 হতে। হ্যাঁ, তো কজে যাইতে হবে, এই সাইন 2 এর সূত্র দিলেই তো কজে চলে যায়।
পি বাই সাইন 2 এর সূত্র হলো 2 সাইন এ কজ এ ইকুয়াল কিউ বাই সাইন 2b সূত্র হলো 2 সাইন বি কজ বি ইকুয়াল আর বাই সাইন 2c সূত্র হলো 2 সাইন সি কজ সি। 2 2 2 কাটবে, 3টা 2 কেটে যাবে, 3টা 2 কেটে যাবে। এখন সাইন তো থাকা যাবে না, তাহলে পি বাই আমরা জানি সাইন এর সমান লেখা যায় এ বাই 2r ইন্টু কজ এ, সাইন বি সমান লেখা যায় বি বাই 2r ইন্টু কজ বি, আর সাইন সি সমান লেখা যায় সি বাই 2r ইন্টু কজ সি। 2r কাটবে, তাহলে পি বাই লেখা যায় এ কজ এ, কিউ বাই লেখা যায় বি কজ বি, আর বাই লেখা যায় সি কজ সি। তাহলে পি অনুপাত কিউ অনুপাত আর সমান এ কজ এ অনুপাত বি কজ বি অনুপাত সি কজ সি। এই যে এই প্রমাণ শেষ। এইবার হচ্ছে এটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, এটা হচ্ছে আমার কাছে ত্রিভুজ আছে এবিসি, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, এই যে মনে করতেছি পরিকেন্দ্রটা ও, এটা মনে করে নাও কেন্দ্র। একটি বল পি, একটি বল পি এ ও বরাবর ক্রিয়ারত, একটা বল পি এ ও বরাবর ক্রিয়ারত, এ ও হচ্ছে এটা, একটা বল পি এই বরাবর ক্রিয়ারত, এই যে এই বরাবর একটা বল পি বলতেছে এ ও বরাবর ক্রিয়ারত, পি বলটা এ ও বরাবর ক্রিয়ারত। আচ্ছা ওকে, দেখাও যে বি ও সি বিন্দুতে এর সমান্তরাল উপাংশদ্বয়ের অনুপাত। আচ্ছা, বি আর সি বিন্দুতে এর সমান্তরাল উপাংশদ্বয়ের অনুপাত, বি আর সি বিন্দুতে এর সমান্তরাল উপাংশ আছে, যে ওই পি বলের সমান্তরাল বল, সমান্তরাল উপাংশ, পি আর সি বিন্দুতে এর সমান্তরাল উপাংশদ্বয়ের অনুপাত, এই যে বি আর সি বিন্দুতে এর সমান্তরাল উপাংশদ্বয়ের অনুপাত হবে সাইন 2b আর সাইন 2c। এইটা মনে করতেছি কিউ আর এইটা মনে করতেছি আমি আর। আবারও বলি কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলতেছে এ ও বরাবর পরিকেন্দ্র ও, ত্রিভুজের পরিকেন্দ্র ও, এটা ফার্স্ট কথা বলছে, এ ও বরাবর একটা বল কাজ করতেছে পি, পি বল কাজ করলো, হ্যাঁ, আর হচ্ছে দেখাইতে বলছে বি আর সি বিন্দুতে এর সমান্তরাল যে দুটো উপাংশ আছে, উপাংশ আছে সেই দুটার অনুপাত হইতে হবে সাইন 2b আর হলো সাইন 2c। তাহলে আমি সমান্তরাল উপাংশকে ধরে নিছি, সমান্তরাল উপাংশ একটা ধরছি কিউ আর একটা ধরে নিছি আর, তাহলে আমাকে প্রমাণ করা লাগবে কিউ বাই আর সমান আগের ম্যাথই, বুঝছো, আগের ম্যাথের অর্ধেক অংশ সাইন 2b সাইন 2c, এটা প্রমাণ করা লাগবে। তুমি আমাকে বলো যে উপাংশ কার হয় বলো তো, কিউ আর আর এটা যদি উপাংশ হয়, কিউ আর আর যদি এর উপাংশ হয়, পি এর উপাংশ হয়, তাহলে কি পি কি কিউ এবং আর এর লব্ধি না, যে এই পি যে বলটা, এই বলটা লব্ধি বল হিসেবে কাজ করবে, মনে করো ডি বিন্দুতে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি কিউ ইন্টু, সূত্র তো একটাই জানি, কিউ ইন্টু সূত্র জানি বিডি ইকুয়াল ওইদিকে আর ইন্টু সিডি হবে। তাহলে কিউ বাই আর সমান আমরা লিখতে পারবো সিডি ডিভাইডেড বাই বিডি লিখতে পারবো। যোগ করে দিব, এটা যোগ করে দিব, এই যে এটা যোগ করে দিব ও বিন্দুতে, এটা ও বিন্দুতে এটা যোগ করে দিব। তাই যদি যোগ করে দেই আমি ওই যে আগের বারের মতো একবারে এক্স্যাক্টলি আগের ম্যাথ, কিউ বাই আর সমান সিডি কে ভাগ করব, সিডি কে ভাগ করব ওসি দ্বারা, সিডি কে ভাগ করব ওসি দ্বারা, আর বিডি যেটা ছিল বিডি কে ভাগ করব হচ্ছে
ও বি দ্বারা, কারণ দুটাই সমান, দুটাই বৃত্তের ব্যাসার্ধ, ও বি দ্বারা। তাহলে কিউ বাই আর এটা সমান লেখা যাবে, এটা সমান লেখা যাবে, উপরেটা যেহেতু সিডি আছে, কোণ আসবে ও, সিডি ও কোণ আসবে, আর নিচে যেহেতু ও সি আছে, ও সি ডি, তাহলে ডি কোণ আসবে, সাইন ও ডি সি কোণ আসবে, ডিভাইডেড বাই বিডি আছে, ও বিডি ত্রিভুজ, এটা ও বিডি ত্রিভুজ, তাহলে উপরে যেহেতু বিডি আছে কোণ আসবে ও, বি ও ডি এটা আসবে, ডিভাইডেড বাই নিচে আছে ও বি, তাহলে ডি আসবে, সাইন ও ডি বি এটা আসবে। এই কোণ আর এই কোণ সমান হয়, কেটে যাবে, কেটে গেলে থাকলো আমার কাছে এটা কিউ বাই আর সমান, একবার এক্স্যাক্টলি আগের ম্যাথ করতেছে, আগের ম্যাথের প্রথম অংশ, সাইন কোণ সিডিও বাই সাইন কোণ বিওডি, সিডি ছিল, এর তো ভুল করছি, বলো না কেন তোমরা? এই যে সিডি ছিল না, তাহলে ও কোনটা হবে না এখানে, যে ও কোনটা হবে না, সিডি ছিল, বিপরীত কোণ হবে ও সি ছিল, ও সি হইলে এখানে ডি কোনটা হবে, যে ডি কোণ হয়েছে, বিডি ছিল, ও কোনটা হবে এখানে, ওই যে ও কোনটা হয়েছে, ও বি ছিল, তাহলে ও বি থাকলে ডি কোনটা হবে এখানে, ডি কোনটা হয়েছে। আচ্ছা সিডি ও নয়, ওটা ও ডি সি হবে এখানে, সি ও ডি হবে, ও কোনটা হবে এখানে, সি ও ডি হবে। তো দেখো সি ও ডি হচ্ছে এই কোণ নিলে তো আমার হবে না, আমাকে এটা যদি বি হয় এইটা হবে আমার টু বি, আমাকে এই কোণে আসতে হবে, এটা যদি সি হয় এইটা হবে আমার টু সি, আমার এই কোণে আসতে হবে, এ ও সিতে আসতে হবে, তাহলে এইটার বদলে সি ও ডি আছে, সি ও ডি এর বদলে লিখতে পারবো 180 মাইনাস এটা, কিউ বাই আর সমান লেখা যাবে সাইন 180 বা পাই মাইনাস সাইন পাই মাইনাস এ ও সি লেখা যাবে, ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস বিওডি, কোনটা বিওডি হচ্ছে এটা, বিওডির বদলে লেখা যাবে পাই মাইনাস এওবি, তাহলে কিউ বাই আর সমান লেখা যাবে সাইন পাই মাইনাস করলে ওটাই থাকে, এ ও সি ডিভাইডেড বাই সাইন কোণ হচ্ছে এখানে এ ও বি এটা আসবে, তাহলে এ ও সি যে কোণ, এই কোণটা আমার টু বি, তাহলে কিউ বাই আর এটা সমান লেখা যাবে সাইন, এটা হচ্ছে আমার টু বি ডিভাইডেড বাই সাইন এ ও বি হচ্ছে আমার টু সি, এই যে এটাই প্রমাণ করতে হচ্ছে কিউ বাই আর সমান এটা। আগের ম্যাথ, এক্স্যাক্টলি আগের ম্যাথে সেম প্রমাণই। আচ্ছা পরের ম্যাথ দেখা যাক, বলতেছে এরকম পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল, তো মনে করো এই জায়গায় কাজ করতেছে পি কিউ আর তিনটা সদৃশ সমান্তরাল বল, কই কাজ করতেছে, ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু এ বি আর সি তে কাজ করতেছে, ত্রিভুজ এ বি সি এর তিনটা কৌণিক বিন্দু এ বি সি তে কাজ করতেছে, এ তে কাজ করতেছে একটা, ছোট করে দিই, এ তে কাজ করতেছে একটা, বি তে কাজ করতেছে একটা, এবং সি তে কাজ করতেছে একটা, তিনটা সদৃশ সমান্তরাল বল, ত্রিভুজের তিনটা শীর্ষ এ বি সি তে কাজ করতেছে তিনটা সদৃশ সমান্তরাল বল, একটা হলো পি, একটা হলো কিউ, এবং একটা হলো আর, পি কিউ আর। ওকে, ভালো কথা। এদের লব্ধির, সদৃশ সমান্তরাল বলের লব্ধি হচ্ছে তিনটার যোগফল পি প্লাস কিউ প্লাস আর, এদের লব্ধির মানে বলতেছে, এদের লব্ধি মানে পি প্লাস কিউ প্লাস আর, লব্ধির ক্রিয়ারেখা যদি ত্রিভুজটির ভর কেন্দ্রে কার্যরত হয়, ভর কেন্দ্রে কোনটা, ভর কেন্দ্র বলো কোনটা, ভর কেন্দ্র কোনটা, ভর কেন্দ্র হচ্ছে যদি মধ্যম আঁকি, এই যে মধ্যম আঁকলাম, এটা একটা মধ্যম আঁকলাম, এখান থেকে ধরো এইটা একটা মধ্যম আঁকলাম,
আর এইখানে একটা মধ্যমা আঁকলাম, হইল না কেন? এই যেটা এইখানে একটা মধ্যমা আঁকলাম, ধরো নাম দিই, এটা হচ্ছে ডি ই এফ, মধ্যমাগুলো হচ্ছে এ ডি বিই আর সি এফ। বলছে এদের লব্ধির ক্রিয়ারেখা যদি ত্রিভুজটির ভর কেন্দ্রে কার্যরত হয়, ত্রিভুজটার ভর কেন্দ্র কোথায়? ভর কেন্দ্র এখানে। তো লব্ধির যে ক্রিয়ারেখা, লব্ধির ক্রিয়ারেখা এদের ভর কেন্দ্রে কার্যরত হবে, যেটা লব্ধির ক্রিয়ারেখা কার্যরত হবে এদের ভর কেন্দ্রে। ধরো এই বরাবর কার্যরত আছে, লব্ধির ক্রিয়ারেখা বলতে পি প্লাস কিউ প্লাস আর এখানে কার্যরত আছে, বুঝছো? তাহলে প্রমাণ করা লাগবে পি কিউ আর তিনটাই সমান। কোথায় কার্যরত আছে? ভর কেন্দ্রে কার্যরত আছে। ভাই এটা যদি ভর কেন্দ্র হয় তাহলে তো এটা মধ্যমা, মধ্যমা হলে বিডি আর ডিসি সমান কিনা এটা তুমি আগে বলো। মধ্যমা হলে ডি বিন্দু মধ্যবিন্দু কিনা বলো তো, মধ্যবিন্দু কিনা? এটা যদি মধ্যমা হয় তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে বিডি আর ডিসি সমান, এটুকু লাগবে খালি। ওকে, আচ্ছা এই লাইনটা খেয়াল করো, বিসি লাইনটা খেয়াল করো, দুটা বল কাজ করতেছে, একটা কিউ আর একটা আর। বিসি লাইনে দুটা বল কাজ করতেছে, কিউ এবং আর, এটা সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বলের লব্ধি কিউ এবং আর এর লব্ধি, এটা মাঝখানে কোথাও হবে, মাঝখানে কোথায় হবে? এই যে বর্ধিত যে রেখাটা এটার, সেই বর্ধিত রেখার উপরে এখানে হবে। এখানে কেন হবে? এইখানেই কেন হবে? এইখানে হবে কারণ তুমি দেখো কিউ এবং আর লব্ধি কিউ প্লাস আর, এই রেখার উপর কোনো একটা জায়গায় হইতে পারে, কিন্তু এখানেই যদি হয় তাহলে দেখো এটার সাথে ম্যাচ করে, এটা আছে পি আর এটা হলো কিউ প্লাস আর, তাহলে পি আর কিউ প্লাস আর লব্ধি কি হবে? পি প্লাস কিউ প্লাস আর, সেটা তো এই রেখার উপরে আছে না, পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এইটা যদি এক্স্যাক্টলি এখানেই দাও তাহলে এইটাও ম্যাচ করতেছে, এই দুটার লব্ধি এখানে হচ্ছে, এই দুটার লব্ধি এখানে হচ্ছে, এটাও ম্যাচ করতেছে, ঠিক আছে? তাহলে চিত্রটা হলো এটা। তাহলে প্রমাণ করা লাগবে কি? প্রমাণ করা লাগবে পি কিউ আর তিনটাই সমান। আসো প্রমাণ করি, খুবই ছোট প্রমাণ এটা। তাহলে আমরা একটা করব, বাকিটা অনুরূপভাবে লিখবো। এই যে এটা বিসি রেখা বরাবর নিচ্ছি আমি, বিসি রেখা বরাবর যে বল আছে, বল হচ্ছে কিউ, কিউ ইন্টু লব্ধি পর্যন্ত দূরত্ব হলো বিডি, ওই সব ক্ষেত্রে একই জিনিস, কিউ ইন্টু বিডি ইকুয়াল আর ইন্টু এই যে এটা হলো তোমার সিডি, আর ইন্টু সিডি এটা। তাহলে আমি কিউ বাই আর এর অনুপাত নিয়ে আসবো, নিয়ে এসে তোমাকে বাকিটা অনুরূপভাবে লিখে দিব। কিউ বাই আর সমান লেখা যায় সিডি ডিভাইডেড বাই বিডি। এবার খেয়াল করো ভাই, সিডি আর বিডি সমান কিনা? এটা যদি মধ্যমা হয়, মধ্যবিন্দু হয়, তাহলে সিডি আর বিডি দুটাই সমান লেখা যাবে। তাহলে কিউ বাই আর, যেহেতু সিডি আর বিডি সমান, তাহলে সিডির পরিবর্তে লিখতে পারি বিডি ডিভাইডেড বাই বিডি, তাহলে কাটলে হবে 1, তাহলে কিউ সমান কি লেখা যায় এখানে? কিউ সমান লেখা যায় আর। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি পি সমান কিউ। আর কেন করতে যাব আমি? অনুরূপভাবে পরীক্ষার খাতাতেও এটাই লিখবা, এটাই প্রসেস। অনুরূপভাবে লেখা যায় পি সমান কিউ, অতএব পি সমান কিউ সমান আর, এটা প্রমাণ করতে বলছে। শেষ এটা। পরের ম্যাথ, পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ বি সি তে ক্রিয়া করে। পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল, পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল এ বি সি এর তিনটি কৌণিক বিন্দু এ বি আর সি তে ক্রিয়া করে। আচ্ছা, সদৃশ সমান্তরাল বল এ বি সি এর তিনটি কৌণিক বিন্দু, এ তে কাজ করবে একটা, বি তে কাজ করবে একটা, সি তে কাজ করবে একটা। আচ্ছা, খুবই ভালো কথা। একটা হলো নাম দিতে বলছে পি, একটা নাম দিতে বলছে কিউ, এবং আর একটা নাম দিতে বলছে আর। তিনটি কৌণিক বিন্দুতে কাজ করতেছে, তিনটা বল পি কিউ এবং আর কাজ করতেছে। এখন বলতেছে যে ক্রিয়া করে এদের লব্ধির ক্রিয়ারেখা যদি ত্রিভুজটির অন্তকেন্দ্রগামী হয়। মনে আছে অন্তকেন্দ্র কি ছিল? অন্তকেন্দ্র হচ্ছে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে, এমন যে রেখাগুলো হয় ওই রেখার ছেদবিন্দুকে বলা হয় অন্তকেন্দ্র। এই যে সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক এটা, এবং এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই যেটা,
যে পয়েন্টটাতে এসে ছেদ করবে এটাকে বলা হয় অন্তকেন্দ্র। নর্মালি আই দ্বারা প্রকাশ করা হয় অন্তকেন্দ্র। কি বলে এদের লব্ধির ক্রিয়ারেখা তিনটা বলে লব্ধি কি হবে পি প্লাস কিউ প্লাস আর। যদি ত্রিভুজটির অন্তকেন্দ্রগামী হয়, লব্ধির যে ক্রিয়ারেখা পি প্লাস কিউ প্লাস আর এর যে রেখা এটা ত্রিভুজটির অন্তকেন্দ্রগামী হয়, এই যে এই বরাবর ধরো অন্তকেন্দ্রগামী হয় লব্ধির ক্রিয়ারেখা মানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ত্রিভুজটির লব্ধির ক্রিয়ারেখা হলো অন্তকেন্দ্র দিয়ে যাবে, অন্তকেন্দ্রগামী। যেহেতু সদৃশ সমান্তরাল বল একই দিকে কাজ করবে এবং যোগফল হবে লব্ধি। প্রমাণ করা লাগবে কি, এটা প্রমাণ হলে তো এটা অটোমেটিক্যালি প্রমাণ হবে সাইন রুল দিয়ে, পি বাই এ কিউ বাই বি আর বাই সি, এটা প্রমাণ করা লাগবে। সোজা কথায় পি সমান কিউ সমান আর, সেম প্রমাণিত আসতে আছে এখানেও, পি সমান কিউ সমান আর। ওকে সরি সরি পি কিউ আর সমান এ বি সি প্রমাণ করা লাগবে, পি কিউ আর সমান এ বি সি প্রমাণ করা লাগবে। আচ্ছা আমরা যে কাজটা করি বারবার ওটা আবারও করব, এই রেখাটাকে আমরা বর্ধিত করব, এই পর্যন্ত বর্ধিত করলে মনে করতেছি বর্ধিত রেখাটা ছেদ করলো এখানে ডি বিন্দুতে। তাহলে কিউ এবং আর এই দুটা সদৃশ সমান্তরাল বল, এদেরও তো একটা লব্ধি হবে, সেই লব্ধিটা এই যে এই বিন্দুতে কাজ করবে, লব্ধিটা এগুলাকে একটু ডাবল দিও, এটা হলো কিউ প্লাস আর, এই বিন্দুতে কাজ করবে যাতে এদের লব্ধিটাও এটা হয় এদের লব্ধিটাও এটা হয়। যেভাবে কাজ করি আমরা, যেভাবে ম্যাথগুলা করি ঠিক সেম ভাবে কিউ ইন্টু তাহলে আগের মতো লিখতে পারি কিউ ইন্টু এখানে হবে বিডি, এটা ইকুয়াল আর ইন্টু এখানে হবে সিডি। তাহলে কিউ বাই আর সমান লেখা যাবে এখানে সিডি ডিভাইডেড বাই বিডি। এখন তোমাকে মনে করে দেখো অন্তকেন্দ্রের কথা আমি তোমাকে কি বলছিলাম, অন্তকেন্দ্রের ক্ষেত্রে একটা উপপাদ্য ছিল এরকম, ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তবিভক্ত করে ছিল অ্যাকচুয়ালি। এই যে এটাকে আমি আরো ভালো করে বোঝাই, ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক, মনে করো এখানে একটা কোণ আছে এ, এটা বি, এটা সি, ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক রেখা তার বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু কোনটা, এই যে এইটাকে যে বিভক্ত করছে বিডি বাই ডিসি, এইটা মানে হচ্ছে এইটা বিভক্ত করে যে কোণ সংলগ্ন যে বাহু দুটা আছে এদের অনুপাতে, কোণ সংলগ্ন বাহু দুটা কি আছে, কোণ সংলগ্ন বাহু আছে এ বি বাই এসি, এরকম করে বিভক্ত করে। ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডকটা এই কোণের যে বিপরীত বাহু এটাকে যে বিভক্ত করছে, এই যে অনুপাতটা, এই অনুপাতটা হবে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাত। এই যে কোণ সংলগ্ন, ধরো এটা আছে এরকম, এখানে একটা কোণ আছে বি কোণের সমদ্বিখণ্ডক যেটা ই মনে করো, এই যে বিভক্ত করছে, একটা হলো এ আর একটা হলো ইসি, যে বিভক্ত করছে না, এইটা অনুপাত এই যে এ বি আর হচ্ছে এই কোণটা এ বি আর বিসি, এই অনুপাতটা সমান হবে, এইটা বলে উপপাদ্যটা। তাহলে এই উপপাদ্যটা ইউজ করলে এখানে শেষ আমার এটা। আচ্ছা যাই হোক, তাহলে উপপাদ্যটা যদি আমি ইউজ করি তাহলে এখানে কিউ বাই আর সমান, দেখো এই যে সিডি বাই বিডি এটা বিভক্ত করতেছে, তাহলে এই অনুপাতটা হবে এসি আর এ বির সমান, এসি বাই এ বি সমান। উপপাদ্যটা লিখে নিও, ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক কোণের বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তবিভক্ত করে। আচ্ছা এবার একটু খেয়াল করো, এটা তো এ বি সি ত্রিভুজ তাই না, এ বি সি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু, এই বাহুকে আমরা বলি এ বাহু, বি কোণের বিপরীত বাহুকে বি বাহু বলি, আর সি কোণের বিপরীত বাহুকে সি বাহু বলি। তাহলে এ সি মানে কি বাহু, এ সি মানে হলো বি আর এ বি মানে হলো সি।
কিউ বাই আর, এ সির জায়গায় বসাই দিব বি, আর বি সির জায়গায় বসাই দিব সি। তাহলে কিউ অনুপাত আর, কিউ অনুপাত আর সমান লেখা যাবে বি অনুপাত সি। বাকিটা অনুরূপভাবে অনুরূপভাবে পি বাই কিউ সমান লেখা যাবে এ বাই বি। অতএব পি বাই এ সমান কিউ বাই বি সমান আর বাই সি। এটা হলো, এটা প্রথম প্রমাণ। এখন দেখো বাকি আর একটা প্রমাণ ছিল, নাই হয়ে গেছে এখানে, জানি না কি প্রবলেমের কারণে। বাকিটা আমি দেখি কি প্রমাণ করা যায়। পি সমান আমরা জানি এরকম, এ বাই সাইনে এটা সমান লেখা যেত 2r, এরকম লেখা যেত। তাহলে এ সমান লেখা যাবে 2r সাইনে, এর বদলে আমরা লিখতে পারবো 2r সাইনে পি থাকলো ডিভাইডেড বাই, এর বদলে লেখা যাবে 2r, ছোট হাতের আর দিই কারণ এখানে একটা আর আছে, 2r সাইনে বির কিউ বাই, বির বদলে লেখা যাবে 2r সাইন বি ইকুয়াল আর বাই, সির বদলে লেখা যাবে 2r সাইন সি। সবগুলো থেকে 2r কেটে যাবে, তাহলে পি বাই সাইনে ইকুয়াল কিউ বাই 2r কেটে যাবে, কিউ বাই সাইন বি সমান আর বাই সাইন সি। এই হচ্ছে এটার প্রমাণ। ওকে, এই ক্লাসটা এই পর্যন্তই। এর পরের যে লেকচার হবে, ওই পরের লেকচারটাতে আমরা বিসদৃশ বল নিয়ে আলোচনা করব। সবগুলা যে ম্যাথ থাকবে সবগুলো থাকবে বিসদৃশ বল নিয়ে।